গল্প আলগোছে ভালোবাসি সিজন ২ গল্প পর্ব ২ লেখিকা আজরিনা জ্যামি। জান ভাইয়া, মা ঘুমিয়ে পড়েছে? জানি না, হয়তোবা। রাত ৩টা বাজে, কম কথা। অপেক্ষা করছিল, কিন্তু যখন দেখলো তুই আসছিস না, মা ভেবেছে তুই হয়তো চৌধুরী বাড়িতেই রয়ে যাবি। তখন হাল ছেড়ে রুমে চলে গেছে। বারে, তোমাদের না বলে ও বাড়িতে থাকবো? ২ দিন পর যাব, আর তুমিও ঘুমিয়ে যেতে। আমার কাছে বাড়ির চাবি ছিল তো। আমি অফিসের কাজ করছিলাম, তাছাড়া আমিও জানতাম তুই তোর হাত জখম করেই ফিরবি, তাই ফার্স্ট এড বক্স নিয়ে বসে আছি। দে হাত দে। আয়াত বাধ্য মেয়ের মতো তার বাম হাত এগিয়ে দিল, কারণ রাগে আঘাতটা সে তার বাম হাতেই করেছে। তখন কানে আওয়াজ এলো, আয়াত এসেছে আরাব? আরাব হেসে উত্তর দিল, হ্যাঁ এসেছে। আয়েশা তালুকদার ড্রয়িং রুমে আসছেন, দেখলো সোফায় তার ছেলে আর মেয়ে বসে আছে। একটু এগুতে দেখলো আরাব আয়াতের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে, এখন শেষ। তা দেখে উনি তাড়াতাড়ি করে মেয়ের কাছে গেল আর হাত ধরে চিন্তিত হয়ে বলল, এরকম কিভাবে হলো? অনেক ব্যথা হচ্ছে বুঝি? কতখানি কেটেছে? আয়াত মুচকি হেসে বলল, আরে মা রিল্যাক্স, কিচ্ছু হয়নি, ঠিক আছি আমি। হাতে ব্যান্ডেজ করতে হয়েছে আর তুমি বলছো কিছুই হয়নি? বাদ দাও, দেখো তোমার বৌমাকে। বলে আয়াত ফোন বের করে ওর মাকে দেখালো। ছেলে আর ছেলের বউয়ের ছবি দেখে আয়েশা তালুকদারের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে মুখে হাসি ফুটিয়ে বলল, মাশাল্লাহ, দুজনকে বেশ মানিয়েছে। মানিয়েছে তো। দেখো জান ভাইয়া, দেখো, তোমার থেকে 2 বছরের ছোটো ভাই বিয়ে করে ফেলেছে, আর তুমি এত বড় একটা দামড়াপোলা হয়ে এখনও বিয়ে করতে পারলে না। তখন আরাব বলল, সি, মুখের কি ভাষা, যা মুখ পরিষ্কার করে আয় বেয়াদব। বড়দের সাথে কীরকম কথা বলতে হয় জানে না, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। তখন আওয়াজ এলো, কে আমার জানের দাঁত ফেলে দেবে? কার এত বড় সাহস আমার বউকে মারবে? সামনে আসো, আজকেই তার শেষ দিন। এই আনাফ আজানের হাতে। 3 জনে হাসতেই সামনে তাকাতেই দেখলো 9-10 বছরের ছোট্ট বাচ্চা 3/4 প্যান্ট আর টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। ফর্সা গায়ে সাদা রঙের টি শার্ট, দারুণ মানিয়েছে, চোখে গোল গোল চশমা। আরব হেসে বলল, অতপর তা গ্রেট, যাদের পিচ্চি দুলাভাই এর আগমন ঘটল। তখন আয়েশা তালুকদার বললেন, তোর আর শুধরাবি না 3 বাদর। তখন আয়াত বলল, জান, তুমি ঘুমাওনি এখনও? স্বপ্নে দেখলাম ডাইনোসর আক্রমণ করেছে আমার রাজ্যকে, আর জানো সেই ডাইনোসরের কথা বলে মানুষের মতো সে বলল, তোর বউকে দিয়ে আনাপ ভবিষ্যৎ অনেক সুন্দর বউ পাবি। তখন আমি বললাম, দেব, যা ইচ্ছা তাই কর, আমি কেন আমার জানকে দেব? কথাটা শুনে ডাইনোসরটা খুব রেগে গেল। বুঝলাম ডাইনোসরের খুব খিদে পেয়েছে, তাই জান ভাইয়াকে ডাইনোসরের সামনে ফেলে দিলাম। ডাইনোসর খুব আয়েশ করে জান ভাইয়াকে চিবিয়ে চিবিয়ে খেলো। এতটাই স্বাদ ছিল যে হাড্ডি পর্যন্ত খেয়ে ফেললো। খেয়ে আমার উপর খুশি হয়ে গেল সে। আমাদের রাজ্য থেকে চলে গেল, আর আমার রাজ্যটা বেঁচে গেল। আর তখন খুশিতে ঘুম ভেঙে গেল, এই আর কি। বলেই মেকি হাসি দিয়ে সামনে তাকালো। আয়তার আয়েশা মুচকি হাসছে, কিন্তু আরাব আগুন চোখ নিয়ে তাকিয়ে আছে। তা দেখে আনাপ বলল, আহ জান ভাইয়া, গল্পটা কি দারুণ বলো। গল্প না, সরি স্বপ্ন। আরাব উঠে এসে আনাফের কান ধরে বলল, ডাইনোসরকে দিয়ে আমাকে খাইয়ে তুই তোর রাজ্য বাঁচালি, তাই না? চল, আমি এখন ডাইনোসরের সামনে তোকে ফেলবো। হাত দিয়ে আরবের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আরে ওটা তো স্বপ্ন জান ভাইয়া, সাল লাগছে আমার। আর এখন তো ডাইনোসর নেই, তার বংশধর টিকটিকি হয়ে গেছে। তুমি তার সামনে ফেলে দিলে সে আমাকে খাবে কি? আমি এক বাড়িতে মেরে ফেলবো, আর অ্যাকশনে কি সব পাবো? পাকা পাকা কথা শুধু। সারো জান ভাইয়া। মামুনি জান, কোথায় তোমরা? দেখো জান ভাইয়া আমাকে মেরে ফেললো, সরি। আমার কান ছিঁড়ে ফেললো। আরব কান ছেড়ে দিয়ে বলল, যা ড্রামাবাজ, কান ভালো করে ধরলামই না, বলছে মেরে ফেললো, ছিঁড়ে ফেললো। মামুনি তোমার ছেলেকে সামলাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমার গায়ে হাত দেওয়ার সাহস তো কম নয়।
আমার গায়ে কারো হাত দেওয়া আমার পছন্দ নয়। আরাব আনাফের মাথায় গাঁটটা মেরে বলল, বইয়ের তো ভালোই কপি করছিস, কিন্তু তোর কথার দাম নেই। আনাপ মাথায় হাত বুলিয়ে আয়াতের দিকে কাঁদো কাঁদো মুখ করে বলল, জান দেখো না। আয়াত এসে আনাপকে কোলে বসিয়ে বলল, জান ভাইয়া, তোমার সাহস তো কম নয়, তুমি আহিয়া না। আয়াত চৌধুরীর জামাই আনাপ আজানকে মারো, একদম তার গায়ে হাত দেবে না। সে বলল, শুনলে না, তার গায়ে হাত পছন্দ নয়। তখন আরাপ মুচকি হেসে আয়াতের মাথায় গাঁটটা মেরে বলল, নেই তোর জামাই, একটা তোরে দিলাম। ব্যাস হয়ে গেল। আয়াত আর আনাফ একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলল, জান অ্যাটাক। দুজনে মিলে আরাবকে মারতে লাগলো। বেচার আরাব এতক্ষণ হম্বিতম্বি করেই ভাই বোনের মার চুপচাপ খেতে লাগলো। সব দেখে আয়েশা তালুকদার হাসলেন, তারপর বলল, রাত 3টার সময় তোমরা কি করছো শুনি? মানুষজন ঘুমোচ্ছে তো, বাদরামি রেখে ঘুমোতে যাও। তখন তিনজন একসাথে বলল, রাতের আইসক্রিম তো খেয়ে নিই তারপর। বলে তিনজন হেসে উঠল। আয়েশা তালুকদার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যা ইচ্ছে তাই কর। কাল যদি পড়ে পড়ে ঘুমাতে দেখি তিনজনকে, তাহলে একটার হাড্ডিও আস্ত রাখবো না বলে দিলাম। জো হুকুম রানিমা, তোমাদের সাথে কথা বলে বেকার, এক একটা ড্রামাবাজ। বলেই মেয়েকে রাগ দেখিয়ে আয়েশা তালুকদার চলে গেলেন। এদিকে আরাব গিয়ে আইসক্রিমের বাটি নিয়ে এলো, সাথে 3টা চামচ। তিনজনে আয়েশ করে আইসক্রিম খেলো, যদিও কারাকারি করতে ভুলেনি। খাওয়া শেষে আনাবকে শোয়ার জন্য পাঠিয়ে দিল। আয়াত আর আরাব বসে আছে। আরাব বলল, নেক্সট প্ল্যান কি? মাস্টার্সে ভর্তি হয়েছি, কলেজে যাব এখন থেকে। মানে কি? চৌধুরী বাড়িতে ফিরছি পরশু দিন, তারপর থেকে ওখান থেকেই আয়াতের সাথে ভার্সিটি যাব, কারণ ওই ভার্সিটি থেকে ড্রাগসের প্রাথমিক হদিস পাবো। আজকেরটাকে তো ধরতে পারলেও কিছু করতে পারলাম না, আগেই মারা গেল। আর সে রাগেই বাহাতের এই হাল। অনেক হয়েছে, যা গিয়ে ঘুমা। জিজ্ঞেস করবে না ও বাড়িতে কী হলো? না, কারণ আমি সব জানি। আজ কি সত্যিই তোকে ভালোবাসেনি? আয়াত মুচকি হেসে বলল, ভালোবাসা গোপনেই সুন্দর। বলে আয়াত উঠে গেল। আরাব কিছু বলল না, ও নিজেও চলে গেল রুমে। এদিকে আয়াজ বসে আছে নিজের রুমে, ফোন থেকে কারো সুন্দর একটা ছবি বের করে কতক্ষণ হলো সেদিকেই তাকিয়ে আছে। একটা সময় চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল, আর সে অস্ফুট স্বরে বলল, অপ্রাপ্তিতেই যেন তার তৃপ্তির পূর্ণতা, হায় তার ভালোবাসা যেন আমরণ যন্ত্রণা। 2 দিন পর 1 মাস হয়েছে আয়াজদের ক্লাস শুরু হয়েছে। আজকে ওরা ভার্সিটি যাবে। আয়াজ আর আপিয়া ব্রেকফাস্ট টেবিলে বসে পড়ল। এখনও সবাই আহনাব চৌধুরীর বাড়িতে। আলিজা চৌধুরী খাবার পরিবেশন করতে করতে বলল, আয়াজ তোমার সাথে আপিয়াকেও নিও, দুজনে তো একই সাথে। আয়াজের সেদিনের আয়াতের কথা মনে পড়ল। ও বলল, আমার একটু লেট হবে খালামণি, একটা কাজ আছে। আফিয়া বরং অহনা আর ইশরাতের সাথে চলে যাক। তখন আফিয়া বলল, সমস্যা নেই আয়াজ, আমি না হয় তোমার সাথেই যাব, আর তোমার কাজ শেষ না হওয়া পর্যন্ত না হয় আমিও অপেক্ষা করব। আয়াজ রাগে চিবিয়ে চিবিয়ে বলল, ওদের সাথে যেতে তোর কি সমস্যা? আয়াতের এরকম কথা শুনে আফিয়া জোরপূর্বক হেসে বলল, কোনো সমস্যা নেই, এমনি বলছিলাম। তখন আহনাব চৌধুরী বললেন, আসাদ তোমার বড় ভাই আসবে কবে? জানি না, তবে মনে হচ্ছে এবার তাড়াতাড়ি চলে আসবে। তখন আশিয়ান বলল, দাদুভাই মাকে জানিয়ে দাও আমি আর নাফিসা মায়ের সাথে দেখা করতে যাব, আর তুমি তাদের বাড়ির অ্যাড্রেস দাও। হঠাৎ করে তাদের কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, আমি ফোন করে জিজ্ঞেস করে নিই, তারপর তোমাকে জানাচ্ছি। তখন যমুনা খান বললেন, ছেলে তার মায়ের সাথে দেখা করবে, তার জন্য আবার ফোন করে জিজ্ঞেস করতে হবে নাকি? তখন আহনাব চৌধুরী বললেন, যমুনা, হতে পারো তুমি খানবাড়ির মেয়ে, আমাদের বাড়ির আত্মীয়, তাই বলে আমার পরিবারের তোমার কথার বলার অধিকার নেই। আর আমাদের পারিবারিক বিষয়ে কথা না বললেই বরং খুশি হব। অপমানে যমুনা খান এর মাথা নিচু হয়ে গেল। আহনাব চৌধুরীকে দেখে কিছু বলতেও পারল না, তবে ছোট্ট করে বলল, আমি তো এমনি বলছিলাম। কেউ আর কোনো কথা বলল না। খাওয়া শেষ করে আহনাব চৌধুরী আয়াতকে ফোন দিল।
আর আশিয়ানের কথা জানলো। আয়াত ওর মায়ের কাছ থেকে শুনে বলল একটা জায়গার কথা, ও লোকেশন পাঠাচ্ছে, দুপুরে সেখানে যেন থাকে। কথা শেষ করে আশিয়ানকে জানালো ও তাতেই খুশি। কয়েকদিন ধরে মায়ের জন্য কেমন ছটফট করছে। আয়াতরা সবাই চলো ভার্সিটির উদ্দেশ্যে। আয়াত ভার্সিটির সামনে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করছে। হুট করে ওর সামনে লং কুর্তির সাথে হিজাব পরিহিতা একজন মেয়ে এসে হাত বাড়িয়ে বলল আসসালামু আলাইকুম। মেয়েটার আগমনে আয়াতের মুখে হাসি ফুটে উঠল। সে হাত মিলিয়ে বলল ওয়ালাইকুম সালাম ম্যাম। এই শোনো, আমি তোর ক্লাসমেট, তাহলে ম্যাম বলছিস কেন? আমার সকলও তাই। আচ্ছা, তোর মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোর ভাই কেমন আছেন? বাহ, ভাইয়ের খবর নেওয়া হচ্ছে দেখি। আরে তোর পরিবার তো, তাই জিজ্ঞেস করলাম। ভালোই আছেন সবাই আলহামদুলিল্লাহ। এখন কথা না বলে ভেতরে চল। রোজা রোজা আর আয়াত দুজনে ভেতরে চলে গেল। আয়াত কালো বোরকার সাথে মোটা ফ্রেমের চশমা পরে এসেছে, যার জন্য চোখটা স্পষ্ট দেখা যায় না। ওরা দুজনে গিয়ে ক্লাসরুমে ঢুকে বসে পড়ল। নতুন মুখ দেখে সবাই একবার করে তাকিয়েছিল আয়াতের দিকে, কিন্তু রোজা প্রিন্সিপালের মেয়ে দেখে কেউ এগিয়ে এসে তেমন কথা বলল না, কারণ রোজা তেমন কারোর সাথে মেশে না। এদিকে আয়াত ক্লাসরুমের সামনে গিয়ে কেমন যেন লাগছে। ওর মনে হচ্ছে ওর প্রিয়জন ওর আশেপাশেই আছে। ও কোনো দিকে না তাকিয়ে ক্লাসে ঢুকলো, আর সেখানে আয়াতকে বসে থাকতে দেখে অবাকের শীর্ষে পৌঁছে গেল। আয়াত মনোযোগ দিয়ে ফোন টিপছে। আফিয়া এখনও আসেনি, ও দাঁড়িয়ে আছে। তখন ওর বন্ধু সজীব আর ফারহান এসে ওকে গুঁতো মারল। এদিকে আয়াজ ঢোকার সাথে সাথেই সব মেয়েরা ওকে দেখতে লাগলো, কারণ আয়াজ অনার্সে এখানেই পড়াশোনা করেছে। কলেজের এমন কেউ নেই যে ওকে চেনে না। গুড লুকিং হ্যান্ডসাম ছেলেদের মধ্যে ও সবার শীর্ষে। সেই সাথে ওদের চার বন্ধুকে দেখে সবাই ভয় পায়। আয়াজ কোনো কথা না বলে নিজেদের জায়গায় বসে পড়ল। তখন আফিয়া আর অনেক এলো, আর এসেই অনেক নতুন মুখ আটকে গেল। এদিকে এখানে আয়াতকে দেখে আফিয়া যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি রেগে আছে। আয়াতকে ওর একদম সহ্য হয় না। ও গিয়ে ওর আরেক বান্ধবীর পাশে বসে পড়ল। এদিকে অনেক দাঁড়িয়েছিল। ক্লাসের ঘন্টা বেজে উঠল। ও আয়াজের পাশে বসে বলল দোস্ত, তোদের ভাবি পেয়ে গেছি। কথাটা শুনে ফারহান আর সজীব অনেকের কাজ জাকিয়ে বলল বাহ বাহ মামা, বউ পাইয়া গেছো? তা কোনখানে পাইলা? দেহ আমাকে একটু। ওই তো আজ নতুন এসেছে, ওই যে কালো মেয়েটা, কালো মোটা ফ্রেমের চশমা ওয়ালি। কথাটা শুনে আয়াজ তড়িৎ গতিতে আয়াতের দিকে তাই চাইল। আয়াতের কোনো হেলদেল নেই। ও একটা বই বের করে দেখছে। ওর মনে হলো ওর শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ও কিছু বলবে তার আগে স্যার এলো। আয়াত নতুন দেখে স্যার ওর পরিচয় করিয়ে দিলেন। আয়াতের পরিচয় পেয়ে অনেক ভয়ে ভয়ে আয়াজের দিকে তাকালো। আয়াজ ওর দিকে তাকিয়েছিল। অনেক মেকি হাসি দিয়ে বলল আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, নিজের ভাবিরে বউ ভাবছিলাম, এবারের মতো মাফ করে দিয়েন ভাই, আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না। কথাটা শুনে ফারহান আর সজীব হাসলো। স্যার ক্লাসে দেখে আয়াজ কিছু বলল না। এদিকে ওর মাথায় ঢুকছে না আয়াত কেন এখানে। ক্লাস শেষ হলে আয়াজ সোজা আয়াতের সামনে চলে গেল। আয়াত মাথা উঁচু করে বলল কি? তোর সাথে কথা আছে, চল। এখন স্যার আসবে, তাছাড়া আপনার সাথে আমার কোনো কথা নেই। তুই যাবি নাকি আমি জোর করতে হবে? সাহস থাকলে করে দেখান। আয়াতের হাত ধরল। তা দেখে আয়াত মুচকি হাসলো। সে এটাই চাইছিল। সবাই ওর দিকে তাকিয়েছিল, এটা ওর চোখ এড়ায়নি। আয়াজ হাত ধরতেই আয়াত উঠল না। আয়াজ বলল এখন চল আমার সাথে, আমি কোথাও যাচ্ছি না, তুই যাবি তোর ঘর যাবে। বলেই দিল জোরে একটা টান, আর আয়াত সোজা গিয়ে পড়ল ওর বুকে। এদিকে সব মেয়েরা হাঁ করে দেখতে লাগলো, তাদের চোখ মুখ বলে দিচ্ছে আয়াতটা পড়েনি। আয়াজের বুকে যেন একটা করে ছুরি তাদের বুকে গিয়ে লাগছে। আয়াত ধাক্কা দিয়ে সরিয়ে ফেলল। এসব কী ধরনের অসভ্যতা? আয়াজ কিছু বলবে তখনই স্যার এলো। আয়াত শুধু ফিসফিস করে বলল আমার কথা না শোনার ফল তোকে ভোগ করতে হবে আহি, বলে নিজেদের জায়গায় বসে পড়ল। এদিকে আয়াতের কি? আয়াত চিল মোড়ে বসে পড়ল। যে ছেলেটা কোনো মেয়ের দিকে তাকায় না, সেই ছেলে একটা মেয়ের হাত ধরেছে। এর মানে মেয়েটা আয়াতের খুব কাছের কেউ। এটা বোঝাতেই আয়াতের তেরামি করা। এদিকে সব দেখে আফিয়ার মনে হচ্ছে আয়াতকে জ্বালিয়ে দিতে
সব কটা ক্লাস শেষে রোজা আর আয়াত বেরোবে, তখন আয়াতের হাত ধরে হাঁটা ধরল। আয়াত আবার কিছু বলল না, সে চুপ করে ওর সাথে চলতে লাগলো। আয়াত তো রেগে চলে যাচ্ছে, ও আশেপাশে তেমন লক্ষ্য করছে না, কিন্তু আয়াত চারদিকে তাকিয়ে দেখছে সব মেয়েদের রিয়াকশন। কারো মুখে কাদো কাদো হয়েছে তো কারো মুখ হা হয়ে গেছে। তা দেখে আয়াত মুচকি হাসলো। আয়াত সোজা ওকে নিয়ে ক্যান্টিনে ঢুকলো। আয়াতকে কাউন্টার সামনে নিয়ে আসার সময় আয়াত কাউন্টারের সামনে থাকা লোকটাকে বলল, ভাইয়া 2টো আইসক্রিম আর 2টো কোল্ড কফি প্লিজ। আয়াতের কথা শুনে ছেলেটা একটু অবাক হলেও আয়াত যে আয়াতের হাত ধরে আসে তা দেখে মুচকি হেসে মাথা নাড়ালো। আয়াত একটা টেবিলে গিয়ে বসলো আর একটা চেয়ার টেনে আয়াতকেও পাশে বসিয়ে দিল। তারপর বলল, এখান থেকে এক পা সরলে তোর পা ভেঙে দেবো আমি, বলে হাত ছেড়ে দিল। তখন আয়াত মুচকি হেসে বলল, কোল্ড কফি আর আইসক্রিম না খেয়ে আমি কোথাও যাচ্ছি না। আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ এখানে কি করছিস তুই? মাস্টার শেষ করতে এসেছি। তোর পড়া তো শেষ 2 বছর আগে, তাহলে এখানে কেন? অনার্স শেষ করে আর পড়া হয়নি, তাই ভাবলাম মাস্টার্সটা কমপ্লিট করি, চাকরিতেও এগিয়ে থাকবো, প্রমোশন হয়ে যাবে। তুই চাকরি করিস না বিজনেস করি? আয়াত কিছু বলবে তখন কোল্ড কফি আর আইসক্রিম এসে গেল। আয়াত আইসক্রিম আর একটা কোল্ড কফি আয়াতের দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে মাথা ঠান্ডা করুন, তারপর কথা বলি। খাওয়ার সময় কথা বলা আমায় ডিস্টার্ব করবেন না, বলে আয়াত আইসক্রিম খাওয়া শুরু করলো। ওকে দেখে মনে খাওয়ার থেকে বড় ইম্পর্ট্যান্ট কাজ আর দুনিয়ায় নেই। আয়াতও দীর্ঘশ্বাস ফেলে খাওয়া শুরু করলো। তা দেখে আয়াত হাসলো। ততক্ষণে রোজা, অনেক, আফিয়া, সজীব আর ফারহান চলে এসেছে। ক্লাস শেষে অহনা আর ইশরাতও বেরিয়েছিল। আয়াতকে দেখে ওরাও এগিয়ে এসেছে। সবাই গিয়ে আয়াতদের টেবিলে বসবে। তখন আয়াত বলল, তোরা অন্য জায়গায় বস, আমার আহের সাথে কথা আছে। তখন আয়াত বলল, অন্য জায়গায় বস? রোজা কি খাবি? অর্ডার দে, আমি বিল দেব। অনেক, ফারহান আর সজীবের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আর বাকি আমার বোনেরা, তারাও নিজেদের মন মতো অর্ডার দিন। আজ আর আয়াতের কথা শুনে সবাই অন্য জায়গায় বসে পড়লো আর নিজেদের মন মতো অর্ডার দিল। আয়াত চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষ করে আজ বলল, তুই বিজনেস করিস? হ্যাঁ করি তো। কিসের বিজনেস করিস? ড্রাগসের। কথাটা শুনে আয়াত রেগে ওর দিকে তাকালো। তাতে আয়াতের কি? সে আয়াতের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। আয়াত চিবিয়ে চিবিয়ে বলল, ড্রাগসের বিজনেস করতে আবার পড়তে হয় নাকি? মাস্টার শেষ না করলেও চলবে। আমি তো পড়তে আসিনি, ভার্সিটিতে ড্রাগ সাপ্লাই দিতে এসেছি। নতুন নতুন ডিলার খুঁজতে হবে তো। যত বেশি মানুষ ড্রাগ অ্যাডিক্টেড হবে তত আমার লাভ, বলে আয়াতকে চোখ টিপ দিল। তা দেখে আয়াজের মনে হলো আয়াতকে খুন করতে। আয়াজ মুচকি হেসে বলল, কি মিস্টার আয়াজ, আমাকে খুন করতে ইচ্ছে করছে? তুই তো সোজা কথা বলার মতো মানুষ না, বেয়াদব। তখনই আয়াতের ফোন বেজে উঠল। আয়াত ফোন নিয়ে উপরের নামটা জল করছে। আয়াজও দেখল। ও আয়াজকে দেখে কল ধরে বলল, হোয়াট এ টাইমিং জান, তাড়াতাড়ি বাড়ি এসো জান। কথা শুনে আয়াত ব্রুকুজকে বলল, কেন? মামনি তো আসিয়ান ভাইয়ের সাথে দেখা করতে গেছে, আমার ভালো লাগছে না। তাছাড়া বাংলাদেশে আমি কিছুই চিনি না, একা একা বের হওয়ার কথা মাথায়ও আনবে না। ক্লাস শেষে আমি আসছি, তুমি আর মাত্র 20 মিনিট অপেক্ষা করো। আচ্ছা, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বলে আনাপ কল কেটে দিল। আর আয়াত ফোন রেখে আয়াজের দিকে তাকালো। ও অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে আয়াত একটু ভরকালো। আয়াত কিছু বলবে তার আগে আয়াজ বলল, এই জান আবার কোথা থেকে টপকালো? সে যেখান থেকেই পড়ুক, আপনার তাতে কি? এই জানকে আমার জামাই, দেখলেন না আই লাভ ইউ বললাম। দেখ, আমি কিন্তু এখন মজা করার মনে নাই। আজও তো আমি কেন মজা করব? আমি নিশ্চিত তুই মজা করছিস। আপনি যা বাবার ভাবুন, আমাকে যেতে হবে। আমার জান আমার জন্য অপেক্ষা করছে। এই জানের সাথে দেখা হলো কোথায়? ওই তো ড্রাগস খেতে যে, বলে আয়াত উঠে এলো। আজ রাগে টেবিলে একটা জোরে ঘুষি মারল। তা দেখে সবাই চমকে উঠল। শুধু চমকালো না, আয়াত ও কাউন্টারে গিয়ে বিল কত হয়েছে জানতে চাইল। একবারও পেছনে ঘুরে দেখল না। একজনের রাগে চোখ দিয়ে পানি পড়ছে। সত্যি কি রাগে নাকি অন্য কিছু? অনেকরা সবাই আয়াজের ওখানে গেল।
রোজা আয়াতের ওখানে গেল। আয়াত বিল জেনে পরিশোধ করে দিল। তখন রোজা বলল, কী হয়েছে? আয়াতে তো রেগে গেল কেন? আমি বলবো কিভাবে? এখন সর, বাড়ি যেতে হবে বলে আয়াত বের হলো। আয়াজও কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সোজা বাড়িতে ঢুকলো। এখন সবাই চৌধুরী বাড়িতে, তাই এখন কেউ নেই। খান বাড়িতে ও অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়েছিল ফর্মাল গেট আপে। ও জিম রুমে গেল, শার্টটা খুলে ছুঁড়ে মারল মাটিতে। পাঞ্চিং ব্যাগে ইচ্ছা মতো পাঞ্চ করতে মারতে লাগলো আর বলতে লাগলো, তোমায় আমি কিছুতেই হারাতে পারবো না। তুমি শুধু আয়াজের আর কারো না। কেন বুঝতে চাও না? আমি তোমাকে ভালোবাসি জান পাখি। আমি জানি তুমি জানানোর জন্য বললে, তবু আমার ভালো লাগছে না, অস্থির লাগছে। আমি তোমায় আলগোছে ভালোবাসি জান পাখি, নিজের জীবনের থেকেও বেশি। তোমায় যাতে হারাতে না হয় এজন্যই আমি প্ল্যান করে সব। আয়েশা তালুকদার বসে আছে নামি দামি রেস্টুরেন্টে। একটা কেবিনে পুরোটাই আয়াত তাদের জন্য বুক করেছে। এখনও আশিয়ান আর নাফিসা আসেনি। 2 মিনিট বাদেই আশিয়ান আর নাফিসার দেখা পাওয়া গেল। আশিয়ান অদ্ভুতভাবে মায়ের দিকে তাকিয়ে আছে। ও সোজা আয়েশার সামনে দাঁড়ালো। আশিয়ানের চোখ ছলছল করছে। তা দেখে আয়েশা তালুকদার ছেলের গালে হাত রেখে বলল, কেমন আছো আশিয়ান? আশিয়ান আর নিজেকে সামলাতে পারল না। মাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। আয়েশা তালুকদার এর চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল। নাফিসা মুগ্ধ চোখে মা ছেলেকে দেখল। আশিয়ান জোরে নাক টেনে বলল, তোমাকে ছাড়া আমি ভালো ছিলাম না মা। আয়েশা তালুকদার ছেলেকে ছেড়ে মুচকি হেসে বলল, বড় হয়েছ অথচ কাঁদলে জোরে নাক টানার অভ্যাস গেল না। আশিয়ান হাসল। আয়েশা তালুকদার টিস্যু এগিয়ে দিল। তারপর নাফিসার দিকে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করলো। তখন খাবার চলে এলে আশিয়ান বায়না করলো মায়ের হাতে খাবে। তাই আয়েশা তালুকদার ছেলেকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে আয়েশা তালুকদার বললেন, তা এতদিন পর মাকে কীভাবে মনে পড়লো আশিয়ান? তুমি তো বরাবরই তোমার বাবার দিকে থাকতে। তখন তো আর বুঝতাম না মায়ের অতিরিক্ত ভালোবাসায় বাবার কাছে ভারী হয়ে পড়ে। সে তার স্ত্রীর ভালোবাসায় অনুযায়ী তাকে মূল্যায়ন করতে পারেনি। আয়েশা তালুকদার হাসলেন। সত্যিই তাদের বিচ্ছেদের প্রধান কারণ তিনি আদিয়ান চৌধুরীকে অনেক ভালোবাসতেন কি এখনও বাসে, তবে আলগোছে। মায়ের হাসি দেখে আশিয়ান বলল, তুমি হাসছো? হাসলাম, কারণ তুমি ঠিক বলেছ। আমাদের বিচ্ছেদের প্রধান কারণ আমার অতিরিক্ত ভালোবাসা। তবে একটা জিনিস জানো, আমি আমার জীবন থেকে উপলব্ধি করছি অতিরিক্ত কোনোটাই ভালো না, যেমন অতিরিক্ত ভালোবাসাও না। তখন নাফিসা বলল, অতিরিক্ত ভালোবাসা কখনো বিচ্ছেদের কারণ হয়? আয়েশা তালুকদার মুচকি হেসে বলল, হয়। একটা মানুষ যখন একটা মানুষকে অতিরিক্ত ভালোবাসে তখন অপর পাশের মানুষটা তার ভালোবাসা অনুযায়ী সামঞ্জস্য বজায় রেখে ভালোবাসতে পারে না। আসলে সে নিজেও জানে না বিষয়টা কী হচ্ছে। তখন যে অতিরিক্ত ভালোবাসা, সেই মানুষটা মনে হয় তার অতিরিক্ত ভালোবাসার মানুষটাকে তাকে ভালোবাসে না। তখন নিজের খুব ছোট মনে হয়, বেহায়া মনে হয়, ছোট্ট ছোট্ট বিষয়ে মন খারাপ করে চিৎকার করা হয়, সব কিছুই অসহ্যকর লাগে। এবং তার এই অতিরিক্ত ভালোবাসার জন্য সামনের মানুষটা এক সময় বিরক্ত হয়ে পড়ে। আর একটা সময় বিরক্ত হওয়ার মাত্রা বেড়ে যায়। তখন অতিরিক্ত ভালোবাসার মানুষটাকে আর সহ্য হয় না। তখন মনে হয় এই মানুষটা তার জন্য অসহ্যকর। তাকে কেউ সরিয়ে দিতে পারলে সে বেঁচে যেত, তার একটু শান্তি লাগতো। সবশেষে অতিরিক্ত ভালোবাসা সামনের মানুষটার কাছে অসহ্যকর লাগে। নাফিসা তার শাশুড়ির দিকে তাকালো। তার চোখ ছলছল করছে, কিন্তু মুখে মুচকি হাসি। এই অল্প কথার দ্বারা যেন তার পুরো জীবনের গল্প বলছে। অতিরিক্ত ভালোবাসার জন্য এই মানুষটা তার ভালোবাসা হারিয়েছে। তার শ্বশুরের জন্য তার আফসোস লাগছে এই মানুষটাকে সে হারিয়েছে যে তাকে অসম্ভব ভালোবাসে। আয়েশা তালুকদার নাফিসার দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয়ই ভাবছো হয়তোবা এজন্যই আজ আমরা আলাদা, হয়তো আমাদের সাথেই এটাই ঘটেছে। কিন্তু আমি তো শুধু অতিরিক্ত ভালোবাসার সাইড ইফেক্ট বলছিলাম। কথা শুনে নাফিসা অবাক হয়ে গেল। সত্যি ও এটাই ভাবছিল? ও বলল, না মানে? আয়েশা তালুকদার মুচকি হেসে বললেন, একটা ভালো সম্পর্ক নষ্ট হলে কখনো একপাক্ষিক শুনে বিচার করতে হয় না। কে জানে অন্য পক্ষের কাছে গল্পটা হয়তো আরও করুন। কথাটা শুনে আসিয়ান নাফিসা দুজনেই অবাক হয়ে আয়েশা তালুকদারের দিকে তাকিয়ে রইল। তার মানে আদিয়ান চৌধুরীর কাছেও আরও একটা করুণ কাহিনী আছে।
তার মানে তাদের বিচ্ছেদের কারণ আরও কিছু আছে? আসিয়ান কিছু বলবে তার তার আয়েশা তালুকদার বললেন, এখন আমার যেতে হবে। আল্লাহ হাফেজ, নিজেদের খেয়াল রেখো, ফি আমানিল্লাহ। বলে আয়েশা তালুকদার উঠে দাঁড়ালো। তখন আসিয়ান বলল, মা, ভাইয়া, তোমার ভাইয়া ভালো আছে আসিয়ান, কোনো একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। বলে তিনি বাইরে বের হলেন। আর আসিয়ান থম মেরে কিছুক্ষণ বসে রইল। নাফিসা আসিয়ানের হাতের পর হাত রেখে বলল, একদিন সব ঠিক হয়ে যাবে আসিয়ান, শুধু সময়ের অপেক্ষা। সেই চেষ্টাতেই আসি। সন্ধ্যে 7টা। আয়াত ব্যাগ আর ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। আনাপ ওর কোমর জড়িয়ে ধরে আছে। আরাব হাত বাজ করে দাঁড়িয়ে আছে। আর আয়েশা তালুকদারও তাই। আয়েশা তালুকদার বললেন, তাহলে সব গুছিয়ে নিয়েছো তো? আয়াত ওর মায়ের দিকে তাকিয়ে বলল, ও বাড়িতে গিয়ে নিজের সাথে সকলের খেয়াল রেখো। সবার খেয়ালের সাথে কি আদিয়ান চৌধুরীও আছে? আয়েশা চৌধুরী হাসলেন আর বললেন, সে একা থাকতে শিখে গেছে, তার মানে এই না সে নিজের খেয়াল রাখতে শিখে গেছে। তাহলে বলছো তার খেয়ালও রাখবো? রাজকন্যা হয়ে যদি রাজার খেয়াল না রাখতে পারো, তাহলে কিসের রাজকন্যা তুমি? জো হুকুম মেরি রানিমা। আয়েশা তালুকদার হাসলেও তার চোখ দুটো ছল ছল করছে। আরব এসে আয়েদের থেকে আনাপকে ধরে বলল, নিজের খেয়াল রাখিস জান। এবার ছাড়ো আমায়, ছাড়ো, তোমার জানকে যেতে হবে। আহনাব সরে এসে চোখ মুছল আর বলল, জান, নিজের খেয়াল রেখো আর ঠিকমতো ওষুধ খেও। আয়াত নিচু হয়ে আনাপের কপালে চুমু খেয়ে বলল, তুমিও নিজের খেয়াল রেখো জান। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তখন আরাব বলল, আই লাভ ইউ 3। তখন আয়েশা তালুকদার বললেন, আই লাভ ইউ ইনফিনিটি। আয়াত মুচকি হেসে মাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ইনফিনিটি মোর। আয়াত সারিয়ে আরবের সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, জান ভাইয়া, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, জানকে খুব হাসি খুশি রেখো, ছেলেটা এখনই কাঁদছে, বউর সাথে বিচ্ছেদ ঠিক মানতে পারছে না তাই। বলে আরব হাসলো, আয়াতও হাসলো। আরব আয়াতকে সারিয়ে ওর গালে হাত রেখে বলল, সময় মতো মেডিসিন নিবি, কিন্তু ওখানে আমরা কেউ থাকবো না। আর সামনের মাসে একটা ইনজেকশন আছে, বলে যাস না। তোমরা ফিরছো কবে? কালকে। আচ্ছা, ওখানে পৌঁছে দিও আর সব কিছুই ইমেল করে পাঠিয়ে দিও। আজ সবার থেকে বিদায় নিয়ে বের হলো। গন্তব্য তার চৌধুরী বাড়ি। 8টার দিকে আয়াত চৌধুরী বাড়িতে পৌঁছে গেল। কলিং বেল বাজালো। আহনাব চৌধুরী নিজে এসে দরজা খুলে দিলেন। আহনাব চৌধুরীকে দেখে আয়াত মুচকি হাসলো। সে যে ওর জন্য অপেক্ষা করছিল বুঝতে পারল। আর কেউ জানে না আজ আয়াত বাড়ি ফিরবে। আহনাব চৌধুরী ট্রলি ব্যাগ নিতে চাইলে আয়াত নিতে দিল না। ও আস্তে আস্তে বাড়িতে ঢুকলো। খান বাড়ির সকলের বিকেলে চলে গেছে। আয়াতের দিকে সবার আগে নজর গেল অহনার। ও আহিয়াপু বলে চিৎকার করে আয়াতকে জড়িয়ে দিল। তখন সবাই সদর দরজার তাকালো। আয়াত আর ওর সাথে থাকা ব্যাগ দেখে সবাই বুঝতে পারলো আয়াত ফিরে এসেছে। আসিয়ান আর নাফিসা খুশি হয়ে গেল। মিসেস আকি হেসে বললেন, তার মানে আহি ফিরেছে বলেই বাবা আজ আহির পছন্দের খাবার রান্না করালেন? বাবা, আপনি একবার বললেনও না। তখন আয়াত বলল, বলে দিলে সারপ্রাইজ হতো নাকি কাকিমণি? তা ঠিক। সবাই আয়াতের সাথে কুশল বিনিময় করলো। উপর থেকে আদিয়ান চৌধুরী মেয়েকে দেখলেন, কিন্তু নিচে আসলেন না। তবে তার মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল। আয়াত একবার উপরে থাকা বাবা নামক মানুষটার দিকে তাকালো, তারপর আবার অন্যদের সাথে মজে গেল। সবার শেষে আসিয়ান বলল, আজ তুই ফিরবি? মা তো একবারও বলল না। হয়তো মাই জানতো না। তখন আনাব চৌধুরী বললেন, অনেক হয়েছে, এখন আয়াত যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর একসাথে আমরা ডিনার করব। আয়াত ধীরে ধীরে নিজের রুমে চলে গেল। কত বছর পর নিজের রুমে আসা। এখনও রুমটা আগের মতোই। এই রুমটা সবসময় পরিষ্কার করে রাখে কেউ। ও ফ্রেশ হয়ে এলো। তারপর নিচে গিয়ে দেখলো সবাই ডাইনিং টেবিলে বসে আছে, কিন্তু আদিয়ান চৌধুরী নেই। তা দেখে বললেন, দাদুভাই, তোমার বড় ছেলে কোথায়? তখন রেদওয়ান চৌধুরী বললেন, ভাইয়া বলছে আজ খাবে না। কেন? তখন আয়াত দেখলো ওর বাবা সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছে। তা দেখে আয়াত বলল, আমি ডাইনিং টেবিলে বসেছি বলে কি তোমার ভাই খাবে না কাকাই? যদি সেটা হয় তাহলে তাকে বলে দাও আমি এখানে খাবো না। তখন আদিয়ান চৌধুরী নামতে নামতে বললেন, আমার ভালো লাগছে না, তাই আমি এমনিতেই খাবো না।
তার মানে আমি সত্যি ধরে নেব আমার জন্য আপনি খাবেন না? এটা তোমার বাড়ি, তোমার যেখানে ইচ্ছে সেখানে খাও, তাতে কার কি? আপনি যদি আজ না খান তাহলে আমিও খাবো না। আমি খাবো না। তার মানে আপনি চান আমি না খেয়ে থাকি? বাহ, এই আপনার ভালোবাসার নমুনা। সেদিন বলেছিলেন আমি যেন বাড়িতে ফিরে আসি, আপনি আমাকে আগলে রাখবেন। কথাটা শুনে আদিয়ান চৌধুরী মেয়ের দিকে তাকালো। আয়াত অন্যদিকে তাকিয়ে আছে। আদিয়ান চৌধুরী এক প্লেটে খাবার বেড়ে মেয়ের পাশের চেয়ারে বসলেন। তারপর ভাত মাখিয়ে হাত দিয়ে আয়াতের মুখটা নিজের দিকে ঘুরিয়ে সাথে সাথে মুখে ভাত ঢুকিয়ে দিল। এদিকে আয়াত ভাবেওনি এরকম কিছু হবে, তবে একটু আন্দাজ করছিল। ও মুচকি হেসে ভাত চেবোতে লাগলো, তবে উপরে কিছু বলতে নিল। তখন আদিয়ান চৌধুরী বললেন, একটাও কথা না, চুপচাপ খাও, আমিও খাচ্ছি তোমার সাথে। আর হ্যাঁ, এখন থেকে আমি রোজ সকালে আর রাতে খাইয়ে দেব। দুপুরে পারবো না, কারণ আমি অফিসে থাকবো, আর তুমিও ভার্সিটিতে। আয়াত কিছু বলবে তা দেখে তিনি আবারও বললেন, আমার আর আমার মেয়ের মাঝে একদম আসবে না আহিয়ানা চৌধুরী। আমি আমার মেয়েকে আমার মতো করে আগলে রাখবো, এই নিয়ে যেন আমি তোমার দ্বিমত না শুনি। আয়াত মুচকি হাসলো, কিছু বলল না। আহনাব চৌধুরী হাসলেন। বরাবরই আদিয়ান চৌধুরী মেয়েকে বেশি ভালোবাসতেন। আশিয়ানও হাসলো। যারা এ বাড়িতে পুরনো তারা সকলেই হাসলো। আয়াত চুপচাপ বাবার হাতে খেতে লাগলো। আদিয়ান চৌধুরী নিজেও খাচ্ছেন। খাওয়া শেষ করে আয়াত উপরে চলে গেল। আদিয়ান চৌধুরী চলে গেলেন। তখন মিসেস আঁকি বললেন, ভাইয়া আর ভাবির ভালোবাসা বরাবরই অদ্ভুত ছিল, আর তাদের ভালোবাসার প্রকাশটাও। আর এখন আহিয়ার ওর বাবার ভালোবাসাও। মূলত ভাইয়াদের পরিবারের এক অদ্ভুত ভালোবাসাময় পরিবার। তাদের সবার প্রতি সবার ভালোবাসার কমতি নেই। যে যেমন পারছে চুপচাপ আলগুছে ভালোবেসে যাচ্ছে। তবুও যেন হাজার মাইলের দূরত্ব তাদের সবার মাঝে। আহনাব চৌধুরী কিছু বললেন না, উঠে চলে গেলেন। আশিয়ানাও উঠে গেল। এদিকে অহনা, সাহানা আর নাফিজা কিছু বুঝল না। সবাই যদি সবাইকে এতটাই ভালোবাসে তাহলে সবার দূরত্বের কারণ কি? আয়াতেরটা অহনা, সাহানা জানলেও আদিয়ান চৌধুরীরটা ওরা জানে না। আয়াতের রুমের লাইট অন দেখে আয়াজ ভ্রু কুঁচকে সেদিকে তাকালো, কারণ আয়াজ আর আয়াতের রুম সরাসরি। ও ব্যালকনিতে এসে দাঁড়ালো। পর্দার ওপাশে কাউকে হাঁটাহাঁটি করতে দেখছে। ও তো জানে না আয়াত ফিরে এসেছে। জিম রুম থেকে বেরিয়ে ও সাবান নিয়ে ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যায় ইশরাতকে উঠিয়েছে। আয়াজের ভীষণ কিউরিয়াসিটি হচ্ছে ঘরে কে আছে দেখার জন্য। ওর মনে হচ্ছে আয়াতও এসেছে। ও তাড়াতাড়ি করে নেমে গেল আর সোজা আয়াতের বাড়ি গিয়ে কলিং বেল বাজালো। অহনা খুলে দিল। ও বলল, আহি কি আজ বাড়ি ফিরেছে? অহনা বলল, ও আচ্ছা, তাহলে ওকে বলিস কাল আমার সাথে ভার্সিটি যেতে। আচ্ছা, আর কিছু বলবে? না। বলে আয়াত দ্রুত গতিতে চলে গেল নিজের বাড়ি। ওর খুশিতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ও রুমে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম ইয়া ব্যালকনির জিন, কেমন আছো তুমি? তুমি জানো আজ আমি অনেক খুশি। আমার বউ বাপের বাড়িতে এসেছে, মানে আমার কাছাকাছি। এখন থেকে মুড হলে বউয়ের ব্যালকনিতে লাফ দিয়ে চলে যাব। শুনছো ব্যালকনির জিন? রুমের ভেতর থেকে আয়াত মুচকি এসে পর্দার ওখানে এসে দরজা আটকে একটু চিৎকার করে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি পাঠ করেছি, দরজাও আটকে দিলাম। ব্যালকনিতে জিন থাকলেও কাউকে সাহায্য করতে পারবে না, আর কেউ আমার নাগাল পাবে না বলে চুপ হয়ে গেল। এদিকে আয়াজ বেচারা থম মেরে দাঁড়িয়ে রইল। আয়াত লুকিয়ে আয়াজের থমারা বেচারা চেহারা দেখতে লাগলো। তারপর ফোনের একটা অ্যালার্ম বাজলে দেখলো ঔষধ খাওয়ার টাইম হয়ে গেছে। তাই ও ব্যাগ থেকে ঔষধ বের করে খেয়ে নিল। তখন আয়াজের বাড়ির ড্রয়িং টেবিলে থেকে চিৎকারের আওয়াজ পাওয়া গেল। বোধ হয় কেউ কাঁদছে। আজ দৌড়ে নিচে নামলো। আজ সেদিকে খেয়াল করেনি। সে ফোনে কিছু একটা করতে লাগলো। তখন অহনা এসে আয়াতের রুমে তা দেখে আয়াত বলল, কি হয়েছে অহনা? এই সময় আমার রুমে জাহিদ ভাইয়ের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হাতে আর মাথায় ব্যান্ডেজ নিয়ে ফিরেছে। মূলত হাঁটতে পারছে না ভালো করে। ওর বন্ধুরা দিয়ে গেছে। ইশরাত জানালো বড় পপি অনেক কান্না করছে। তুমি যাবে নাকি দেখতে? তাই জিজ্ঞেস করতে এসেছি। আয়াত মুচকি এসে বলল, ফুফাতো ভাই অসুস্থ, দেখতে তো যেতেই হয় বলে আয়াত ওড়না দিয়ে ভালোভাবে মাথা ঢেকে নিল। তারপর অহনার সাথে বের হলো। চৌধুরী বাড়ির সকলেই চলে গেছে। হাজার চৌধুরী বাড়ির নাতি বলে কথা।
নিচে আসতেই আয়াত দেখলো শাহানা দাঁড়িয়ে আছে। ওরা আসতেই তিনজনে চলল খান বাড়িতে। জাহিদ চুপে বসে আছে। আলিজা চৌধুরী ছেলেকে ধরে কাঁদছে। জাহিদ বারবার বলছে কিচ্ছু হয়নি, তবুও শুনছে না। এখন আফিয়াও ভাইয়ের পাশে বসে আছে। আয়াত এসে সবার পেছনে দাঁড়ালো। ওর মুখে হাসি ফুটে উঠেছে, তা আর কেউ না খেয়াল করলেও আহনাব চৌধুরীর চোখ এড়ায়নি। আয়াত একটু দেখে সবার পেছন থেকে বাড়ি চলে এলো। পেছনে আহনাব চৌধুরীও এলো। আয়াত এসে ফ্রিজ খুললো আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু নেই। পরে ভাবলো ও বাড়িতে তো কোনো বাচ্চা নেই, আইসক্রিম থাকবে কোথা থেকে। ফ্রিজ বন্ধ করে পেছনে ঘুরতে দেখলো আহনাব চৌধুরীকে। তাকে দেখে আয়াত বলল, আইসক্রিম নেই এখানে, সেটাই খুঁজছিলাম। তাহলে আইসক্রিম খেতে যাওয়া যাক। আহনাব চৌধুরী কথায় আয়াত মুচকি হেসে বলল, কেন নয়। আহনাব চৌধুরী আয়াতকে নিয়ে বের হলো। বাড়ি থেকে 5 মিনিট হাঁটতে একটা আইসক্রিমওয়ালাকে দেখতে পেল। আয়াত দুটো আইসক্রিম নিল, একটা আহনাব চৌধুরীর দিকে এগিয়ে দিল। পাশে একটা বেঞ্চ পাতা ছিল, ওখানে বসে আইসক্রিমের প্যাকেট খুলে মুখে নিল। আহনাব চৌধুরী বললেন, জাহিদের এই অবস্থা কী করে হলো। আয়াত অবাক হলো না এমন প্রশ্নে। সে মুচকি হেসে বলল, মাঝ রাস্তায় একটা মেয়ের ওড়না ধরে টানাটানি করছিল, হর্ন দিলাম 3 বার, শুনল না। পরে আর কি হালকা করে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর কি। কথা শুনে আহনাব চৌধুরী একটু জোরে হাসলেন। কথাটা তার ভালো লেগেছে। আহনাব চৌধুরী বললেন, কাজটা ভালো হয়েছে, কিন্তু এতে আয়েজের উপর প্রেশার পড়বে বেশি অফিসে। এমনিতে সে অফিসে খুব একটা কাজ করে না, তাই আয়েজের সে থাকলেও কিছু যায় আসে না, আর না থাকলেও কিছু যায় আসে না। আহনাব চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলল আর বলল, আজ একবার ওই সিক্রেট রুমে ঢুকতে হবে। আর ভালো লাগে না, সব দোষ তোমার নানা ভাইয়ের দাদু ভাই, তার জন্য আজ এই দশা আমার। সব দোষ এই নীলমণির নানা, সব দোষ তোমার নানা ভাইয়ের নানা। তারও দোষ দেওয়া যায় না, তার তো বংশ স্পয়রার উত্তরাধিকারের সূত্রে পেয়েছিল। এখন সব দোষ তোমার বাপের, যে কিনা বিদেশি মহিলাকে বিয়ে করেছিল। এই আয়াত, একদম উল্টাপাল্টা কথা বলবে না। কেন করব না? এই তোমার মায়ের জন্য আমি এখন ভুগছি। তোমার চোখের মনে নীল না হলে কিছুই হতো না, আমিও বেঁচে যেতাম, আর সেটার জন্য আমার পরিবারের এত বিপর্যয় আসতো না, আর আপন মানুষেরাও আঘাত করতে চাইতো না। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।